ডোনার সঙ্গে তো লুকিয়ে বিয়ে করেছো, না পুরোটা ঠিক নয়। পরে সোশ্যাল ম্যারেজ করেছো, পুরোটা ঠিক নয়। তো ঠিকটা কি? কেউ জানতো কেউ জানতো না। গল্পটা কি? এই রে, আরে হোক না, কি মজার গল্প ছিল, যাকে বললাম যে কাউকে বলবেন না, সেই বেঁচে দিল খবরটা। সে কে? রেজিস্ট্রার। কি কি হয়েছিল কিসব? বাড়িতে খবর? বাড়ি না, যেদিন হলো সেদিন যে যার বাড়ি চলে যাওয়া হলো। তারপর দিন চলে গেলাম খেলতে শ্রীলঙ্কায়, অস্ট্রেলিয়ার সাথে সিরিজ। আসল কাজটি সেরেই হাওয়া। হ্যাঁ, তো বাবা ফোন করে বললেন এটা কি খবর। এলাম পরে কথা বলবো, প্র্যাকটিস আছে। প্র্যাকটিস আছে, সামনে কয়েকদিন বাদে কথা হবে। এলাম সেঞ্চুরি করলে নরম হবে, জানতাম তো কি আসছে। পরের দিন শ্রীলঙ্কার সাথে খেলা ছিল, প্রথম বলে আউট। আরো ভয়ঙ্কর হলো সিচুয়েশন। তারপরের ম্যাচ অস্ট্রেলিয়া ভালো খেললাম, তারপর বাবা ফোন করলেন, ওয়েল প্লেড। এলাম হ্যাঁ ঠিক আছে। আবার জিজ্ঞেস করলেন এটা ঠিক কি ভুল। এলাম কলকাতায় ফিরে বললাম। এইভাবেই চললো আর কি। শেষমেশ কি হলো? ওই শাহরুখ খানের একটা দারুণ ডায়লগ আছে আমাদের সবার জীবনের জন্য, এন্ড মে সব ঠিক হয়ে যাবে। ইডেন গার্ডেন্সে গিয়ে তুমি নাকি গাড়ি পাল্টে ডোনার সঙ্গে দেখা করতে? বাবা, সব খবর আছে। গাড়িটা পাল্টাতে কেন? যেতে তো। গাড়িটা পাল্টাতাম কারণ খবরের কাগজের লোক পেছনে ধাওয়া করতো। প্র্যাকটিস হয়ে গেলে নিজের গাড়ি ক্লাব টেন্টে রেখে বন্ধুর গাড়ি করে যেত, রোজ নয়, মাঝে মাঝে। এবার তোমার কনফিডেন্স নিয়ে একটা প্রশ্ন। ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির কাছে কোন কামব্যাকটা বেশি কঠিন ছিল? 1992-তে বাদ যাওয়ার পর 96 আবার ফিরে আসা, নাকি গ্রেগ চ্যাপেলের আমলে বাদ গিয়ে আবার ফিরে আসা? না, 92 পর বাদ পড়ে 96-তে ফিরে আসে। কেন? কারণ তখন তো লোকে জানতো যে পারে না, সেটা ডিফিকাল্ট। আর 2006 যখন বাদ পড়ি, 10 বছর খেলা পর যে লোকে জানে যে পারে, সেটার মধ্যে অনেক তফাৎ। লোকে জানে এ পারে, সেখান থেকে ফেরা আর এ তো পারে না, সেখান থেকে অনেক অনেক ডিফিকাল্ট। আর একটা সময় অবধি তোমার ক্ষেত্রে হয়তো হয়ে থাকবে যে সাকসেসফুল হতে হতে না একটা অটোমেটিক নিজের ভেতরে একটা কনফিডেন্স থাকে। আমি জাস্ট খেলতাম আর একটাই এম ছিল যে রান করতে হবে, যেখানেই খেলি রান। আলটিমেটলি তার জন্যই নেয়, তার জন্যই বাদ দেয়। অনেক কিছু ভাবা যায়, অনেক কিছু কমপ্লিকেট করা যায় সিচুয়েশনকে। কিন্তু আমি মনে করি যে কোনো প্রফেশনে, শুধু ক্রিকেট নয়, না, যে কোনো প্রফেশনে ফিরতে হলে, সার্ভাইভ করতে হলে, অনেক দিন ধরে কাজ করতে হলে একটাই তার সলিউশন, আর কোনো সলিউশন নেই। নিজেকে ভালো হতে হবে, দ্যাটস দি অনলি সলিউশন। খালি পারফরমেন্স ভালো করতে হবে, দ্যাটস দ্য অনলি সলিউশন, আর কোনো সলিউশন নেই। তোমার মতে তোমার কেরিয়ারের সেরা ইনিংস কোনটা? আমার প্রথম টেস্ট 100 লর্ডসে 96 সালে 131। কারণ সেরা অনেক কিছুর জন্যই হতে পারে। ইনিংসের কোয়ালিটির ক্ষেত্রে হয়তো অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচ 100 অনেক বেশি কোয়ালিটি ছিল, কিন্তু আমি ওটা সবসময় মনে করি সেরা। কারণ দুনিয়ার সামনে ক্রিকেট জগতে একটা পরিচিতি দেয় যে টেস্টেও সেঞ্চুরি করতে পারে। আর মানুষের জীবনে সবচেয়ে বড় জিনিস হচ্ছে কনফিডেন্স, আর নিজে সেলফ কনফিডেন্স। কারণ আমি মনে করি না যে আশেপাশের লোক কি বললো তাতে কিছু যায় আসে। নিজেকে নিজে কিভাবে ভাবো সেটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর ওই ইনিংসটা খেলার পর আমার প্রথম কথা মনে হয়েছিল যে আমি এই লেভেলেও পারি, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগের জন্য। কারণ আলটিমেটলি ওই যখন রোপটা ক্রস হয় খেলা, যখন তুমি 22 গজে পৌঁছো, ইটস জাস্ট ইউ, নোবডি এলস। তোমার কোচও থাকে। ফার্স্ট বলটা ফেস করার আগে কি ফিলিং হয় বলো? নার্ভাসনেস, আর একটু নার্ভাসনেস সবকিছুতে থাকা ভালো, কারণ নার্ভাসনেস অ্যাকচুয়ালি হেল্পস ইউ টু বিকাম বেটার। আর প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা তো আছে, মানে যে কোনো কাজ করবে, ইফ ইউ প্রিপেয়ার ওয়েল, ইউ প্রিপেয়ার টু সাকসিড। ইফ ইউ ডোন্ট প্রিপেয়ার ওয়েল, ইউ ডোন্ট প্রিপেয়ার টু সাকসিড। নোবডি প্রিপেয়ার্স টু ফেল, এন্ড ইফ ইউ ডোন্ট প্রিপেয়ার, ইউল ফেল। বড় কথা, খুব বড় কথা। বহু বছর খেলা চলাকালীন, মানে খেলার কেরিয়ারের সময় সচিনের সঙ্গে রুম শেয়ার করেছো। মাঠের বাইরের সচিন ঠিক কেমন? রুম শেয়ার করেছি, মানে অ্যাকচুয়াল রুম শেয়ারিং জাস্ট ফার্স্ট ট্যুরে করেছিলাম 92-তে। কারণ নর্মালি এই লেভেলে, টেস্ট লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে এভরিবডি হ্যাজ এ সিঙ্গেল রুম। মাঠের বাইরে সচিন অন্য মানুষ, নর্মাল মানুষ, হু ওয়ান্টস টু লিভ আ লাইফ। তার পছন্দ আছে, অপছন্দ আছে, সে নিজের মতো বাঁচতে চায়, নিজের মতো করতে চায়, যেটা সবসময় ওর পক্ষে সম্ভব হয়নি ভারতবর্ষে। বাট নর্মাল মানুষ, মিডল ক্লাস ফ্যামিলি, বাবা স্কুলে পড়াতেন, মা হাউসওয়াইফ, মহারাষ্ট্রিয়ান। তো নর্মাল মিডল ক্লাস লাইফস্টাইল থেকে উঠেছে। বাট ইজ বিগেস্ট, ওর সবচেয়ে বড় জিনিস ছিল দ্যাট ইজ ফিট ওয়ার অলওয়েজ অন দ্য গ্রাউন্ড।
এত অ্যাডুলেশন, এত ফ্যান ফলোয়িং, ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান, ওকে দেখলে কখনো বোঝা যাবে না। হি নিউ এক্স্যাক্টলি ওয়্যার হি স্টুড, ওর জগৎ কোনটা, দুনিয়া কোনটা, নাহলে এতদিন খেলা যায় না। 24 বছর একইভাবে খেলে যাওয়া, ইটস নট ইজি। কিন্তু যখন একসঙ্গে ওপেন করতে নেমেছে, বেশিরভাগ ক্ষেত্রে তুমি স্ট্রাইক নিয়েছো, শুনতোই না। নন স্ট্রাইকিং। আমি ওকে একবার বলেছিলাম, কি ব্যাপার বলতো, আমি তো এই টিমের ক্যাপ্টেন, আর আমি সারাক্ষণ তুই গিয়ে নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে পড়িস কেন? এটা খেয়াল করেছি আমি। বললো না, যখন আমি গার্ড নিই বা ভারতবর্ষের যখন প্রথম বল হয় তখন পাবলিক এত চেঁচায় যে ওর মনঃসংযোগ করতে অসুবিধা। এলাম বাজে কথা, ফালতু কথা, সমস্ত এক্সকিউজ। বলে না না না, ভালোই তো চলছে, তুই গিয়ে খেল না, তুই স্ট্রাইক নে, তারপর তো একটা বলের ব্যাপার। এলাম মাঝে মাঝে উল্টো দিকেও তো সেটা হওয়া উচিত, একটা বলের ব্যাপার। তা একবার পাকিস্তানের সাথে আমি খুব খারাপ ফর্মে, 3-4টে ইনিংস হয়ে গেছে, ব্যাটে বল লাগছে না, তাই আমি ওকে বললাম, দেখ এটা কিছু চেঞ্জ করি, হচ্ছে না, ব্যাটে বল লাগছে না, সারা ভারতবর্ষ গালাগাল দিচ্ছে, তা তুই এই ম্যাচটা তুই স্ট্রাইক নে, জামশেদপুরে ওয়ানডে তুই স্ট্রাইক নে। বলো না না না, কেন, ওটা সবসময় অজুহাত রেডি ছিল। বলো না, ভালোই তো চলছে, তুই খালি নিজেরটা ভাবছিস কেন, টিম জিতছে তো। বললাম তোর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এক্সকিউজ রেডি। বললাম ঠিক আছে যাই, অনেকবার বললাম, শুনলো না। তা ঠিক আছে, এবার দুজনে প্যাভিলিয়ন থেকে নেমেছি, হ্যাঁ, দুজনে কথা বলতে বলতে যাচ্ছি উইকেটের দিকে। পাকিস্তান প্রায় 280 করেছিল। বলছি উইকেটের কাছে এসে গিয়ে, এই কাছে এসে আমি নন স্ট্রাইকার এন্ডে গিয়ে দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে পড়ে অন্যদিকে তাকিয়ে। এবার যখন উইকেটে যখন ব্যাটসম্যান পৌঁছে, তখন তো ক্যামেরা পুরো ধরা আছে, আর ও আমাকে বলতে পারছে না তুই ওদিকে যা, কারণ লোকেই বলবে জানে কি হলো, ক্যাপ্টেন এসে দাঁড়িয়ে পড়লো, ওকে আবার বলছে ওদিকে যেতে। ও ওদিকে হাঁটতে হাঁটতে চলে গেল, গিয়ে নিজে স্ট্রাইক নিল, আমরা ম্যাচটা জিতলাম, দুজনেই রান করলো। আমি বললাম দেখ তুই আমার কথা শুনিস না, তোকে বললাম স্ট্রাইক নিতে, তুই রান করলি। বলো না না, এই ম্যাচের পর আমি আর স্ট্রাইক নেবো না, এই ম্যাচের পর কিন্তু তুমি আবার গিয়ে স্ট্রাইক নেবে। ও আগে বুঝে নেবে হাওয়া। আমি বললাম না ঠিক আছে, এখন আমি রান করেছি, আমি যাবো। ভিভিএস লক্ষ্মণ, এনার জন্য তোমাদের কি কি ফ্যাসাদে পড়তে হয়েছে? হোমওয়ার্কটা কি এত ভালো করেছে? ওর সবচেয়ে বড় অভ্যেস ছিল ব্যাট করতে যাবার আগে স্নান করা। মানে আমি এরম প্লেয়ার কোনোদিন দেখিনি। ও ভারতবর্ষের হয়ে কখনো 6 নম্বর খেলেছে, কখনো 5 নম্বর খেলেছে। এবার ও যখন 5 খেলতো আমি 6 খেলতাম, আমি যখন 5 খেলতাম ও 6 খেলতো। মানে ভারতের 2 উইকেট পড়ে গেছে, আমি 6 নম্বর ব্যাটসম্যান এসে আমার জুতো ফুতো রেডি করে, জামা কাপড় পরে, প্যাড পরে রেডি, ভিভিএস লক্ষ্মণ নেই, চান করছে। হ্যাঁ, যে লক্ষ্মণ কোথায়, ও চান করছে। ওদিকে 2 উইকেট, টেন্ডুলকার আর দ্রাবিড় ব্যাটিং, আমি একদিকে প্যাড পরছি, একদিকে ওকে বাথরুম থেকে বার করছি যে ভিভিএস তুমি নেক্সট, যদি উইকেট পড়ে তুমি যাবে কি করে? কোনো ব্যাপার না, ঠিক সময় যাও, তোয়ালে দিয়ে মুছে টুচে প্যাড ফ্যাড পরে জুতো পরে ভিভিএস রেডি। আমি ওকে বললাম এই মানেটা কি, প্যানিক ক্রিয়েট করা? তুমি নয় শান্তিতে স্নান করে বেড়াচ্ছ, পরের ব্যাটসম্যানটার কি হবে? এ তো জানে না সে যাবে না ও যাবে, সেই যাবে না ও যাবে। তখন বলল না না তুমি চিন্তা করো না, তুমি শুধু প্যাড পরে রেডি থেকো। কিন্তু কোইন্সিডেন্টলি একবারও এরম হয়নি যে আউট হয়ে গেছে ও তখনও বাথরুমে।